27 সেপ্টেম্বর সোমবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। এসএসসি 14 নভেম্বর ও এইচএসসি পরীক্ষা 2রা ডিসেম্বর। 3 বিষয়ে 50 নম্বর প্রশ্নের উত্তরে সময় 1.5 ঘন্টা। বিদেশ যাত্রায় দুদকের নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের রায়ের নিষ্পত্তি আপিল বিভাগে। 15 দিনের পূর্ণাঙ্গ রায়। অনিবন্ধিত সমবায় সমিতি ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কার্যক্রমে তদন্তের নির্দেশ হাইকোর্টের। লাইসেন্স না থাকলে বন্ধ। আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে 2রা ডিসেম্বর থেকে। দুটি পাবলিক পরীক্ষার সময়সূচি আজ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এটা কথা বলতে আমার সাথে যোগ দিচ্ছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম। জনাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। খুব ভালো খবর, অনেক দিন পর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবে অভিভাবক, শিক্ষার্থী সবাই খুশি। শিক্ষা বোর্ড বেশ কিছু নির্দেশনা জারি করেছে। পরীক্ষা হবে 3টি, 50 নম্বরের করে, সময় 1.5 ঘন্টা। কীভাবে এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? আসলে এই সিদ্ধান্তকে শেষ পর্যন্ত স্বাগত জানাতেই হবে, যেহেতু আমরা একটা ভয়ানক সংকটের ভিতর ছিলাম বিগত 1.5 বছরের অধিক সময় ধরে। এই সংকটের ভিতর দিয়ে সব কিছুই পরিচালিত হয়েছে, সব কিছু একটি দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তারপরও আমাদের যে বেঁচে থাকার একটি আপ্রাণ চেষ্টা, তারই প্রতিফলন আমরা খুব স্বল্প সিলেবাসে হলেও, স্বল্প সময়ে হলেও আমরা ছেলে মেয়েদের ভিতরে, শিক্ষার্থীদের ভিতরে একটি উদ্দীপনা তৈরি করার ক্ষেত্রে এই পরীক্ষা একটি বলবদ্ধক হিসাবে, একটি উৎসাহমূলক বিষয় হিসেবে কাজ করবে শেষ পর্যন্ত। এবং আমি মনে করি যে সময় যতই কম হোক এবং বিষয় যতই কম হোক, শেষ পর্যন্ত আমার মনে হয় যে এই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষার্থীদের ভিতরে একটা নতুন ভাবনা তৈরি করতে সাহায্য করবে। আর করোনার মতো ভয়ানক অবস্থা মানুষ ধীরে ধীরে ভুলে যাওয়ারও চেষ্টা করবে আমার মনে হয়। এদিক থেকে পরীক্ষা শুরু হওয়ার অন্তত একটা তাৎপর্য আছে, একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই আছে। পরীক্ষা যেহেতু হচ্ছে মাত্র 3টি বিষয়ে, মূল্যায়নটাও খুব স্বাভাবিকভাবে সবাই চাইবে যে তাড়াতাড়ি হবে, এবং সেটা বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে সে মূল্যায়ন হবে। কিন্তু আরেকটি বিষয় আছে, আসলে সামগ্রিকভাবে যাদের পরীক্ষা দেওয়ার কথা 10টা বিষয় অন্তত, তারা দিচ্ছে 3টি বিষয়ে। শিক্ষার্থীদের উপর এক ধরনের তো চাপ বাড়ছেই, একটা মনস্তাত্ত্বিক চাপ থাকছেই। সেটাকে আসলে আপনি কীভাবে দেখেন? এটা কষ্টকর, এটা কষ্টকর। যেহেতু তারা ভাববে যে অতীতে আমরা 10টি বিষয় পরীক্ষা দিয়ে এসেছি, আমরা 3 ঘন্টা করে টাইম ব্যবহার পেয়েছি, আমরা পূর্ণাঙ্গ পেপারগুলো পরীক্ষা দিয়েছি এবং সময়ও যথেষ্ট পেয়েছি। কিন্তু এবার এমন এক সময়ে পরীক্ষাটা হচ্ছে যখন সকলকেই ভাবতে হবে, আমাদের অভিভাবকদের ভাবতে হবে, আমাদের কোমলমতি শিক্ষার্থী বন্ধুদের ভাবতে হবে যে এটা একটা বিশেষ প্রেক্ষাপট, বিশেষ সময়। এই করোনা আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। এটা এখন একটি স্বাভাবিক একটি অবস্থায় এসছে বলে এইটুকু আমরা শুরু করতে পারছি। এটা যতই হতাশাজনক হোক না কেন, আমি মনে করব এটি শেষ পর্যন্ত আমাদেরকে বাঁচার একটি প্রেরণা দিতে পারে, দিবে আগামীতে ইনশাল্লাহ। পরীক্ষা দিচ্ছে এবছর 22 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা এবং 14 লাখের কিছু বেশি শিক্ষার্থী পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষায়। করোনা ভাইরাসের মোকাবেলার জন্য বড় একটি বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধির অন্যতম অনুষঙ্গ হচ্ছে দূরত্ব রাখা, চলা, সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে। এই পরীক্ষার হলে আগে যেভাবে বসতো নিশ্চয়ই সেভাবে এবার ছেলেমেয়েরা বসতে পারবে না। তার মানে কি পরীক্ষার সংখ্যা, কেন্দ্রের সংখ্যা, হল সংখ্যা কি আসলে বাড়ছে এবার? আমার মনে হয় যদি স্বাস্থ্যবিধি মেনে চলতেই হয়, চলা উচিতও বটে, সেখানে অবশ্যই রুমের সংখ্যা বেশি লাগবে। এবং রুমের সংখ্যা যদি কোনো কেন্দ্রে বেশি না থাকে, তাহলে পার্শ্ববর্তী কোনো জায়গা তাকে সেখানে মানে কেন্দ্র হিসাবে ব্যবহার করার একটি সুযোগ আছে। সেই বিষয়গুলো অবশ্যই মানে কর্তৃপক্ষ দেখভাল করবেন, যাতে করে ছেলেমেয়েরা এই বিষয়গুলো আক্রান্ত না হয়। অন্তত করোনার
ছড়িয়ে যেতে পারে, আরও ব্যাপক আকার ধারণ করতে পারে, এটি যেন কখনো না হয়। আমি এটি কর্তৃপক্ষের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ রাখবো। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় যদি এখন থেকে বিভিন্ন কেন্দ্রকে, বিভিন্ন শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিতে পারে, তাহলে নিশ্চয় যতই কেন্দ্র বাড়ুক না কেন, এটি ছাত্রছাত্রীদের দিক থেকে আমাদের সামগ্রিক দেশের কথা বিবেচনা করে অবশ্যই স্বাস্থ্যবিধি মতো পরীক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু বলছি যে যে পরীক্ষার কথা হবে, যে বেশ কিছু নতুন প্রোটোকল আসলে মানতে হবে সবার জন্য, শিক্ষার্থীদের জন্য আছে, এবং আমরা যদি বলি যারা কর্তৃপক্ষ যারা পরীক্ষা নেবেন তাদের জন্য রয়েছে। ধরা যাক পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেন বা তার জ্বর চলে আসলো, কিন্তু তখনও হয়তো জানা যাচ্ছে না তার করোনা পজিটিভ কি না, তখন আসলে কী হবে, সে কি পরীক্ষা দিতে পারবে কি পারবে না, এইসব বিষয়গুলো বেশ কিছু নতুন বিষয় এবার যোগ হয়েছে। এই বিষয়গুলো আসলে ভাবারই বিষয় আসলে। হ্যাঁ, আসলে ভাবারই বিষয়। তবে এটি সত্য যে অতীতেও কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে ডাক্তারের ব্যবস্থা ছিল, আয়োজন থাকতো। আর এখন তো সংকটকাল, করোনা সংকটকাল, এখন আরো বেশি আয়োজনটা আরো চমৎকার হবে, সুন্দর হবে, আরো ফলপ্রসূ হবে, এটাই আমি কর্তৃপক্ষের কাছে আশা করব। এছাড়া একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেটা যে সবাইকে হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, কিন্তু স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটলে কি বোধহয় পরীক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে পরীক্ষা হলে এক ধরনের বাধা থাকতেই পারে। এবং এবার আরেকটা বলা হচ্ছে যে তাদেরকে অন্তত আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। এটা বোধহয় খুব নতুন কিছু না, আধা ঘন্টা আগে উপস্থিত থাকাটা। হ্যাঁ, আধা ঘন্টা আগে অলরেডি আসতো আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য। তবে একই সঙ্গে পরীক্ষার্থীর সঙ্গে যে বাবা মা কিংবা অভিভাবকেরা, অনেক সময় বন্ধুরা কিংবা মানে শিক্ষার্থীর বড় ভাই ছোট ভাইরা সবাই মিলে আসতো, এরকম দল বেঁধে যেন সকলে না আসার প্রবণতা না ঘটে, এটি আমি ভাবনার জন্য সকল শিক্ষার্থীদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ করব, যাতে করে একজন শিক্ষার্থীর পিছনে হয়তো একজন অভিভাবক এসে তাকে হয়তো গেট পর্যন্ত আগিয়ে দিল, যদি সে নিরুপায় হয়। আর যারা অসুস্থ বা যারা হয়তো শারীরিকভাবে পঙ্গু বা বিকলাঙ্গ বা অন্যান্য সমস্যা আছে, তাদেরকে একটা বিশেষ ব্যবস্থাধীনে এগুলোকে ব্যবস্থা করতে হবে। এটা সাধারণত পরীক্ষাতে নর্মালি করা হয়ে থাকে, তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়ে থাকে। আর যে রুমে হঠাৎ করে কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে বা অন্য কোনো সমস্যায় আক্রান্ত হচ্ছে, সেই বিষয়গুলো দ্রুত ব্যবস্থা নিতে হবে বা সমাধানের একটি প্রয়োজনীয় পদক্ষেপ সবসময় রাখতে হবে। সাধারণত দেখা যাচ্ছে যে এখন যেসব স্কুল বা কলেজ হচ্ছে, শুরুতেই কিন্তু শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা দেখা হচ্ছে, পরীক্ষা করে দেখা হচ্ছে। সেইগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ ব্যবস্থা রেখেছে, কারণ একসাথে বিপুল পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দেবে। এসএসসিতে আমরা বলছি প্রায় 22 লক্ষ, এইচএসসিতে প্রায় 14 লক্ষ ছেলে মেয়ে। সেইটা আসলে এগুলো সব কিছুকে একসাথে আমরা যদি বলি ম্যানেজ করার মতো সক্ষমতা কর্তৃপক্ষের আসলে কতটা আছে বলে মনে হয়? আপনি রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবেই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুব মানে সাংঘাতিক কথা আমার জন্য। আসলে আমি মনে করব যে বিষয়টি বোর্ডের ওপর ছেড়ে দিলে শুধু হবে না। বোর্ড হয়তো নির্দেশনা জারি করেই অনেক সময় ক্ষান্ত হয়ে গেল। এটা নির্ভর করছে অনেক সময় কেন্দ্রের উপর। যদি প্রতিষ্ঠানগুলো বা কলেজগুলো বা কেন্দ্রগুলো যদি খুব সচেতন থাকে যে আমরা এই বিষয়ে আন্তরিক থাকব, তাহলে অনেক সময় এই ধরনের সমস্যাকে ওভারকাম করতে পারে কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ বা কেন্দ্রের সুন্দর শিক্ষক, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা সব কিছু মিলে এগুলো ওভারকাম করা যেতে পারে। তবে সমস্যা থাকবেই, আমরা সমস্যার ভিতর দিয়েই তো আসলে যাচ্ছি এখনো। সুতরাং একটা ভয়ভীতিও থাকবে। এই ভয়ভীতিটা অভিভাবকদের উপর পড়বে, শিক্ষার্থীদের উপর পড়বে, পরীক্ষার্থীদের ভিতর পড়বে। আমরা চেষ্টা করব এই ভয়ভীতি যাতে না ঘটে, সেই ধরনের যেন পদক্ষেপ আমাদের বোর্ড কর্তৃপক্ষ, এমনকি কেন্দ্র কর্তৃপক্ষ সকলেই যেন ব্যবস্থা গ্রহণ করে। অধ্যাপক তানভীরুল আলম, আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো আবার আলোচনায়। আমরা কথা বলছি এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি নিয়ে। আমার সাথে কথা বলছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানভীরুল আলম। অধ্যাপক আলম, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা বলা হচ্ছে যে এখনও কিন্তু এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের
পড়াশোনা ঠিক শেষ হয়নি, অর্থাৎ তাদের সিলেবাস পুরোপুরি শেষ করা হয়নি, এখনও ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে এসএসসির জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে খুব দ্রুত বাকি পড়াশোনাগুলো শেষ করতে হবে, যদিও সিলেবাস ইতিমধ্যেই ছোট করে ফেলা হয়েছে। সেই বিষয়টা তো আসলে একসাথে তাদেরকে ক্লাস নিতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। অনেকগুলো সমস্যা নিয়েই সব কিছু পরিচালিত হচ্ছে। বিশেষ করে পরীক্ষা যেদিন থেকে শুরু হবে, ডেট হবে ইত্যাদি বিষয়গুলো যখন মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চলে এসছে, তখন থেকে তারা একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করেছে, এটি সত্য কথা। এমনকি আমার শিক্ষার্থী বন্ধুরাও সেই মানসিক প্রস্তুতিটা নিয়েছে এবং আমাদের অভিভাবকেরাও সেই প্রস্তুতি গ্রহণ করেছে, সেভাবেই সব কিছু এগোচ্ছে। আমি যেটা মনে করি যে আসলে সময়ের বিষয়টি আগেই বলেছি যে খুব সংক্ষিপ্ত, এবং এরকম একটি সময়ের ভিতরে পরীক্ষার মতো একটি বৃহৎ জিনিস, বহুমাত্রিক জিনিস, যেখানে অনেকগুলো কাজ জড়িয়ে থাকে, সেই জিনিসগুলো করা খুব সুচারুভাবে কষ্টকর। তবুও আমাদেরকে এরকম একটি কষ্টকর অবস্থার ভিতর দিয়ে পরীক্ষার মতো একটা স্পষ্টকর জিনিস শেষ করতে হবে, এরকম মনোবল আমাদের প্রত্যেকের থাকা উচিত। এটা শিক্ষা মন্ত্রণালয়ে থাকা উচিত, এটা বোর্ড কর্তৃপক্ষের থাকা উচিত, এটা কেন্দ্রের থাকা উচিত, এটা আমাদের শিক্ষকদের নিবেদিত ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে থাকা দরকার বলে আমি মনে করি। এবার একটু অন্যান্য বিষয়ে আসি, যে একই সাথে কিন্তু প্রায় 1.5 বছর পর শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হয়েছে এবং বিভিন্ন ক্লাসের সময় করে সপ্তাহে কারো 2 দিন বা 1 দিন ক্লাস শুরু হচ্ছে। এই এই যে অভিজ্ঞতা, সেখানে এ পর্যন্ত খুব বড় ধরনের ঘটনা আমরা দেখিনি। তবে গতকালকে শুনেছিলাম যে স্কুলের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া আর বড় কোনো ঘটনা ঘটেনি। তারপরেও এই মুহূর্তে যখন ক্লাস চলছে, তখন স্বাস্থ্যবিধির মানাটা আসলে কতটা জরুরি এবং সেটাকে আসলে কতটা মানা হচ্ছে আদতে? আসলে আমি একটা জিনিস পরিষ্কারভাবেই বলতে চাই। আমি 12 তারিখে যখন কলেজ খুললো, তখন আমি সেদিন একটি কলেজের রাজশাহী শহরের একটি কলেজের সভাপতি হিসাবে সেদিন উপস্থিত ছিলাম। তবে মনে হলো যে যেভাবে শিক্ষার্থীরা এক জায়গাতে হয়েছে অনেক দিন পরে, ওরা মানে করোনাকালীন সময়ের কথা ভুলে গিয়ে অনেকটা যেন কাছাকাছি সময়ের মতো মিশে যাওয়ার একটা প্রবণতা থেকেছে। একটি আনন্দের ব্যাপার তাদের ভিতরে কাজও করেছে, এটা সত্য কথা। তবে প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষ সবকিছু ব্যবস্থা নিয়েছে, হাত ধোয়ার ব্যবস্থা নিয়েছে, সেখানে অক্সিজেনের মাধ্যমে টেম্পারেচার মাপার ব্যবস্থা নিয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে কারো কারো যদি জ্বর হতে পারে, একসঙ্গে এতগুলো ছেলেমেয়েরা থাকলে হয়তো এরকম একটি আসতে পারে, তবে এই সংখ্যা একেবারেই কম এবং সরকারি হিসাব মতে কোনো কিছু আসেনি বলে গতকালকের আমি বিভিন্ন খবরগুলোতে দেখার সুযোগ হয়েছে। তবে আসবে না এমন কথা না, যেহেতু এখনো 25 জন, 26 জন, 27 জন করে মারা যাচ্ছে, তাতে কেউ না কেউ আসতেও পারে। আর একটা ভয়ভীতি তো যারা পরীক্ষা দিবে তাদের ভিতরে থাকবেই। ভয়ভীতি অনেক সময় মানুষকে দুর্বল করে দেয়, এটি সত্য কথা। আর পরীক্ষার ভয়ভীতি তো আপনি নিজেও বুঝতে পারছেন যে কত ছেলে মেয়েদের উপর এটা একটা ইম্প্যাক্ট তৈরি করে। অবশ্যই একটা বাড়তি চাপ বটে। এছাড়া কিন্তু 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস কিন্তু চলছে এবং সেখানে বলা হচ্ছে যে হয়তো পিইসি পরীক্ষা নেওয়া হতে পারে। তো সেইটা আপনার কি মনে হয় যে সেটা কি আসলে নেওয়া দরকার কিনা? 5ম শ্রেণীর ছাত্রদের কথা বলছি আমি। আমার তো যতদূর জানি যে এই যে পিএসসি পরীক্ষা বা এই যে 5ম শ্রেণীর পরীক্ষা, এটি এখন থেকে নেওয়া হবে না, এরকম একটি কথা শুনে এসেছিলাম। এই কথাটি কতটা এখন বাস্তবে রূপ নিয়েছে বা এটি না হবে, এটা আমার ঠিক ধারণা নেই, সঠিক ধারণা নেই। তবে আমার মনে হয় যে এই 5ম শ্রেণীর পরীক্ষা, আবার 8ম শ্রেণীর পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষার পর ইন্টারমিডিয়েট পরীক্ষা, এরকম একটি সংকটের ভিতরে আমার মনে হয় নেওয়ার কোনো যথার্থতা নাই। প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা যেহেতু বয়সে অত্যন্ত কম, তাদেরকে সেভাবেই করা উচিত। এবং সে অর্থে তো আসলে পিএসসি পরীক্ষা আসলে পাবলিক এক্সামিনেশন না, সে অর্থে। ধন্যবাদ আমাদের সাথে, ধন্যবাদ জনাব আলম, আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম। জনাব আমিরুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? জনাব ইসলাম, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি আসলে প্রস্তুতি কেমন হচ্ছে
বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? একটা নতুন পরিস্থিতিতে সবাইকে পরীক্ষা দিতে হবে, সে বিষয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার কাছে আমার জি জি। প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি? আহ, এটা কোশ্চেনটা কাইন্ডলি আরেকবার। পরীক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি? তারা কিভাবে যাবে, পরীক্ষা দিতে যাবে? কি ধরনের স্বাস্থ্যবিধি তারা পালন করবে এবং কি বিষয়ে যত্ন নেওয়া উচিত পরীক্ষার সময়ে, সেই বিষয়ে যদি আপনি একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আপনারা জানেন যে আজকে আমি মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, প্রফেসর এস এম আমিরুল ইসলাম, আজকে এসএসসি এবং এইচএসসির একটা পরীক্ষার সময়সূচি দিয়েছি। পরীক্ষা শুরু হবে, এসএসসি শুরু হবে 14ই নভেম্বর, শেষ হবে 23শে নভেম্বর। আর এইচএসসি শুরু হবে 2রা ডিসেম্বর, শেষ হবে 30শে ডিসেম্বর। জি। এর মাঝে পরীক্ষার্থীরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে কোভিড-19 পরিস্থিতির মধ্য দিয়ে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, এই ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মহাপরিচালক চেয়ারম্যান স্যার সহ দিক নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে কেন্দ্রে পরীক্ষা হবে সেখানে স্বাস্থ্যবিধি 100% নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে প্রতিটি কেন্দ্রে, অর্থাৎ প্রথম হচ্ছে কেন্দ্রে প্রবেশ, নো মাস্ক নো এন্ট্রি, অর্থাৎ তাদেরকে প্রথমেই কেন্দ্রে ঢোকার আগে গেটেই তাপমাত্রা পরিবীক্ষণ যন্ত্র থাকবে, ওটা মাপা হবে। তারপর স্যানিটাইজার সিস্টেম থাকবে এবং কোনো কারণে যদি কোনো শিক্ষার্থী মাস্ক আনতে ভুলে যায় বা পড়ে যায়, হারিয়ে যায়, তাৎক্ষণিক কেন্দ্র থেকেই সেগুলো সরবরাহ করা হবে। এবং আসন বিন্যাসের ক্ষেত্রেও একটি বেঞ্চে একজন ছাত্রই পরীক্ষার্থী পরীক্ষা দিবে এবং আসন বিন্যাস হবে জিগজ্যাগ সিস্টেম, অর্থাৎ জেস সিস্টেম। আর এই পরীক্ষার ক্ষেত্রে আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান সাহেব এবং আমি আন্তঃবোর্ড কন্ট্রোলার্স কমিটির পক্ষ থেকে বলছি, আশা করি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করছি না। জনাব আমিরুল ইসলাম, আপনার কাছে আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, অন্যান্য সময় আমরা দেখেছি সিক বেডের ব্যবস্থা থাকে, এইবার কি সেরকম ব্যবস্থা থাকবে কিনা? জি জি, আমাদের অর্থাৎ প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যদি কোনো শিক্ষার্থী তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ে, ওখানে আমাদের সিক বেডের ব্যবস্থা থাকবে। প্রয়োজন বোধে তাৎক্ষণিকভাবে ওখানকার যে কেন্দ্র প্রধান থাকবেন, কেন্দ্র সচিব, ডাক্তার কল করবেন, ডাক্তাররা তাৎক্ষণিক তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। অনেক সময় জ্বর আসতে পারে একজন পরীক্ষার্থী, তখন কি তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না? অর্থাৎ যদি কারো তাপমাত্রা মেপে পাওয়া যায় যে তার কোভিড এর সম্ভাবনা আছে, তাদেরকে আলাদা রুমে বসিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। এটা নিঃসন্দেহে খুব ভালো। জনাব আমিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে সুযোগ সুবিধা নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে। অনেক ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে জনাব অধ্যাপক তানভীরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে। কারো বিদেশ যাত্রায় বাধা দিতে হলে দুদককে আদালতের অনুমতি নিতে হবে, এ বিষয়ে হাইকোর্টের রায় সংশোধন করে দুদকের আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। এই নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আদালতের অনুমতি নিতে হবে যদি দুদক কাউকে বিদেশ যেতে বাধা দিতে চায়, এটারই আসলে পরিবর্তন চেয়ে দুদক আবেদন করেছে, যেটা সিদ্ধান্ত আপিল বিভাগ এর মধ্যে নিয়েছে। যদিও এই সিদ্ধান্ত আমরা জানতে পারবো 15 দিন পর, যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। আপনার কি মনে হয় এই ক্ষমতাটাকে দুদকের প্রয়োজন রয়েছে, যে অনুমতি ছাড়াই কোনো ব্যক্তির বিদেশ গমনের বাধা দেওয়ার ক্ষেত্রে? আপিল বিভাগ কি রায় দিলেন যে অনুমতি লাগবে না? না না, এখনো রায় আমরা জানি না কি রায় কি হয়েছে, কিন্তু হয়তো রায় আসবে। কিন্তু এই আবেদন তো করেছে দুদক এই জন্য যে যাতে তারা হাইকোর্ট বিভাগ ইতিপূর্বে রায় দিয়েছিলেন যে অনুমতি লাগবে। সেটার বিরুদ্ধে দুদক আপিল করেছিলেন আপিল বিভাগে।
তারপরে সেটা ডিসপোজাল হয়েছে। এখন ওখানে অবজারভেশন কি কি আসবে, কি লাইন আছে, সেগুলো রায় দেখলে হয়তো বোঝা যাবে আর কি। আর একটি বিষয় যেটি মূল বিষয় আর কি, সেটি হচ্ছে যে দুদকের তো গ্রেপ্তার করারই ক্ষমতা আছে। তো যার বিরুদ্ধে অনুসন্ধান হচ্ছে, হুম হুম এই হুম। সমস্যাগুলো তৈরি হচ্ছে কারণ কি, যে যখন একটি অনুসন্ধান দীর্ঘদিন ধরে পড়ে থাকে, জি। লেংদি থাকে, হুম হুম। এখন একজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অনুসন্ধান চলবে ধরেন মাসের পর মাস। এখন যার বিরুদ্ধে হচ্ছে তার যদি বাইরে যাওয়ার দরকার হয়, বাইরে যেতে পারবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়। সেইগুলো আসলে এই কাজের মধ্য দিয়ে যদি এই অনুসন্ধানের কাজকে আরো স্পিড আপ করা যায়, আরো দ্রুত এটাকে শেষ করা দেওয়া যায়, এবং অনুসন্ধান অল্প সময়ের ভিতরে করেই যদি তার বিরুদ্ধে ম্যাটেরিয়ালস পাওয়া যায়, তাহলে কিন্তু সরাসরি মামলা করা যায়, মামলা করলে গ্রেপ্তার করা যায়। জি। ইভেন কি মামলা করার আগেও গ্রেপ্তার করে মামলা করা যায়। তো সেই জায়গাটায় গেলেই এই সমস্যাটা আর তৈরি হয় না। তা নিশ্চয়ই। তখন আদালতের কাছে চলে আসে যে জামিন পাবে, জামিন পেলে কি শর্তে পাবে, পাসপোর্ট এখানে জমা থাকবে কিনা, এই হ্যাঁ। সবগুলো ব্যাপার কিন্তু ওই সঙ্গে চলে আসে। আর যদি শুধুমাত্র এই জায়গাটাও কনসাস আছে, আদালত সেজন্য আছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে একখানা অভিযোগ দুদকে জমা পড়লো, আর দুদক যদি গিয়ে আপনার ইমিগ্রেশন বন্ধ করে দেয়, জি। এটা এক ধরনের হয়রানিও বটে। কাজে সেই দিক থেকে আমার মনে হয় যে আপিল বিভাগ তার রায়ে এইগুলো বিষয়ে হয়তো বলবেন এবং সেইগুলো বিষয় পাওয়া যাবে। তবে আমি বলবো যে দুদকের অনুসন্ধানের কাজ লেংদি না করে আরো গতি এনে দ্রুত আপনার মামলায় যাওয়া উচিত। যদি মামলা করেন করেন, না করলে শেষ করেন, সেইটাই আর কি। সেটাই, কারণ আপনি যথার্থই বলেছেন যে আসলে কারোর বিরুদ্ধে মামলা অভিযোগ আসলো এবং অভিযোগের প্রেক্ষিতে যদি সেই ব্যক্তির বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়, এক ধরনের তার নাগরিক অধিকার ক্ষুণ্ণই হয় বলে মনে হয়। সেটাই। আরেকটা বিষয় আমরা একটু আলাদা ভিন্ন বিষয়, যেটা হয় যে এখন প্রায় দেখা যায় যে যেহেতু আপনি পাসপোর্টের কথা বলছিলেন, যে কারোর বিরুদ্ধে মামলা থাকলেই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে দীর্ঘায়িত করা হয় বা অনেক সময় ইস্যু করা হচ্ছে না। এটাই বা আসলে কেমনভাবে দেখেন আপনি? পাসপোর্ট ইস্যু করা, হ্যাঁ, কোনো ব্যক্তি পাসপোর্ট উনি চাচ্ছেন, তার বিরুদ্ধে হয়তো অনেক মামলা থাকতে পারে। কোনো রকম জি। পুলিশি মামলা থাকলে তাকে আসলে এই পাসপোর্টটা ইস্যু করা হয় না। না সেটা তো ধরেন পুলিশের একটু হ্যাঁ, আছে যে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, জি। সেটা তো আলাদা আর হুম, কি। হুম, হুম। সেটা সেটা আরো অনেক বড় বিষয় আর কি। বিষয়। সেটা শুধুমাত্র দুদকের মামলার ব্যাপারই নয়, আরো অনেক না, আমি অন্যান্য যদি ব্যাপার কোনো মামলা থাকতে পারে। বলছি না অবশ্য। হ্যাঁ। জি জি, সেই হ্যাঁ, জায়গায়। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন একজন আসামি জামিন নেবেন আদালত থেকে, জি। তখন আদালত সেই জায়গায় বা এই প্রসিকিউশনের পক্ষ থেকে বা দুদকের পক্ষ থেকে আপত্তি আসলে সেই জায়গায় তার বিদেশ যাতে যেতে না পারে সেরকম করে পাসপোর্ট জমা রাখা বা সেরকম শর্ত রাখা, এইগুলো কিন্তু জামিনের সাথেই চলে আসে। সেটা আসবে যখন আসামি গ্রেপ্তার করা হবে। নিশ্চয়ই। কিন্তু গ্রেপ্তারও নেই, কিছুই নেই, আচ্ছা। শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে, অনুসন্ধান কবে শেষ হবে তারও কোনো খবর নেই। এই জায়গাটা খুব মানে খারাপ নিশ্চয়ই। আর কি। সেই কারণেই হয়তো আদালত আরেকটা বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করছি যে তদন্তের জন্য যদি স্বার্থে বিদেশ কেউ চলে যায়, নিশ্চয়ই তদন্তের ব্যাঘাত হবেই। এই শুধুমাত্র কি বিদেশ যাত্রায়, নাকি আরো অনেক কারণ থাকতে পারে তদন্ত করবার ক্ষেত্রে? সেই বিষয়গুলো আসলে নজর দেওয়াটা কতটা উচিত বলে আপনার মনে হয়? না, সেটা তো আমি আগেই বলছি সেই জন্য যে অনুসন্ধান এবং তদন্ত যেগুলোই করেন না কেন দ্রুত করতে হবে। একটা জিনিস সবাই মনে করেন কি যে আইনে একটা সময় বেঁধে দেওয়া আছে, সুতরাং ওইটা আমার সর্বশেষ সময়, তারপরেও কিন্তু আবার সময় চাওয়া হয়। আমি বলি কি যে না, ওইটা হলো যে একটা টাইম লাইন বেঁধে দেওয়া মানে হচ্ছে যে কাজটা এত দ্রুত সময়ের ভিতরে শেষ করে আনতে হবে। জি। তার মানে যে অত একেবারে তার আগে দেয়া যাবে না তা নয়। আইনের স্পিরিটটা হচ্ছে যে আপনি পারলে তার আগে শেষ শেষ করে করেন। ফেলা। কারণ সিআরপিসিতে বলা আছে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে নিয়ে যে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার কথা। অনেক না অনেক পারলে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি নিয়ে যাবে। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ জনাব মহিদুল ইসলাম আমাদের সাথে থাকবার জন্য। দেশের যেসব প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া ঋণের কারবার করছে, তদন্ত সাপেক্ষে সেসব প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এনে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর গবেষণা পরিচালক ডক্টর মনজুর হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আদালত বলছে যেসব প্রতিষ্ঠানের অনুমোদন নেই তারা যেন ঋণের ব্যবসা করতে না পারে।
বিষয়টা আসলে কেমন? যদি অনুমোদন নাই থাকে তাহলে তারা আসলে এই ব্যবসা করতেই পারে না। কেন আসলে হাইকোর্টকে এই আদেশ দিতে হচ্ছে? এর আগেই তো আইন শৃঙ্খলা বাহিনী বা নিয়ন্ত্রক সংস্থা এর বা এ এ রে রা মানে এটাকে বন্ধ করতে পারত। জি, ধন্যবাদ। আমার মনে হয় কথাটা আপনি নিতান্তই সঠিক বলেছেন। কারণ হচ্ছে যে নিয়ম কানুনের বাইরে যদি অবৈধ ইলিগাল কিছু করে থাকে সেটা তো চলতে পারার কথা নয়। সেদিক থেকে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের যেমন দায় আছে তেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দায় আছে। কিন্তু বিষয়টা আরো আমার মনে হয় গভীরে দেখার বিষয় আছে। একটা হচ্ছে যে কেন এই ধরনের ইনফরমাল ক্রেডিট মার্কেট এখনো চলছে সেটা নিশ্চয়ই, একটা বিষয় নিশ্চয়ই। আছে। তবে অতীতের তুলনায় এখন ইনফরমাল ক্রেডিট মার্কেটের ডেপথ অনেক কম, যেটা আমি নিজেও কিছুটা জানি। আগে এখন 10 to 12% হবে সর্বোচ্চ, কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে ফর্মাল ক্রেডিট মার্কেট যেটা ব্যাংকিং সেক্টর, সেটা কিন্তু এই বিশেষ করে পল্লী অঞ্চলে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক কৃষক বা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদেরকে সার্ভ করতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম ইভেন এনজিও বা মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর কাছে হয়তো একটা সেগমেন্ট রিচ করতে পারছে না, যার সুযোগটা নিচ্ছে এই ধরনের ইনফর্মাল ক্রেডিট মার্কেট, খুবই সা যেখানে একটা তারা হয়তো তাদেরকে অতিরিক্ত মুনাফা নিচ্ছে অথবা সুদে ঋণ দিচ্ছে অথবা চিট করছে, বিভিন্নভাবে প্রতারণা করছে। তো সেই জায়গাটা আইন দিয়ে হয়তো পুরোপুরি আমার মনে হয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেখানে কয়েকটা বিষয় জরুরি, যেটা আমিও অনেক সময় বলে থাকি। একটা হচ্ছে আমাদের তিন ধরনের প্রতিষ্ঠান আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, একটা ফর্মাল, একটা সেমি ফর্মাল, আরেকটা হচ্ছে ভেরি ইনফর্মাল। তো জি। যেটা হতে পারে যে সেমি ফর্মাল যেগুলো আছে, বিশেষ করে এনজিও, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, তাদের সাথে একটা ব্রিজিং তৈরি করার একটা ব্যবস্থা করা যেতে পারে, যাতে করে তাদের মাধ্যমে ইনফর্মাল এক্সাক্টলি তাদের মাধ্যমে ঋণটা একটা আসলে বিতরণ করা যেতে পারে। ঋণটা দেওয়া যায় বা তাদেরকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কাছাকাছি নিয়ে আসা যায়। দ্বিতীয়টা হতে পারে যে এদেরকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা বা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় আনা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা বড় দায় আছে এবং সেভাবে কিছু সিস্টেম হতে ডেভেলপ করতে হবে যাতে করে এই ধরনের ইনফর্মালিটিটা কমে যায়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকগুলোকে আমি মনে করি স্টিল তারা দে আর নট সার্ভিং দ্য পুয়ার অর রুরাল পিপল। তাদেরকে আরো জনগণের আরো কাছাকাছি যাওয়ার জন্য তাদেরকে বিজনেস মডেলে পরিবর্তন আনতে হবে, জনগণের ব্যাংক হয়ে ওঠার জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলো যে অদক্ষতা আছে সেটাও কমাতে হবে, যেহেতু তারা রুরাল সেক্টরে অনেক বেশি কাজ করে। প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। ফলে তাদের যে নিয়ম কানুন, জামানতের অনেক কিছু আছে, বেড়াজালে বন্দী হয়ে অনেক কিন্তু জেনুইন বড়োয়ার যারা হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে, তারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা হতে পারে, কিন্তু তারাও ঋণ পাচ্ছে না। তারা এই তিনটা স্টেপে ফ্রন্টে কাজ করা দরকার। একটা হচ্ছে ফর্মাল সেক্টরকে আরো জনগণের কাছাকাছি নিয়ে আসা, সেটা এজেন্ট ব্যাংকিং হোক, অন্য কোনো ফর্মে হোক, যাতে করে তাদেরও ভায়াবিলিটি নিশ্চিত হয়। দ্বিতীয়ত হচ্ছে সেমি ফর্মাল বা ইনফর্মাল গুলোর মধ্যে একটা ব্রিজিং তৈরি করা। থার্ড হতে পারে যে যেগুলো ইনফর্মাল সেক্টর আছে তাদেরকে বৈধ করে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করা, বিশেষ তদন্তের মাধ্যমে হোক, যেটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছেন। সেই প্রক্রিয়াটার মাধ্যমে যেও তাদেরকে হয়তো নিয়ে আসা যেতে পারে লিগ্যাল ফর্মালিটিতে। এবং আমি তাই নিশ্চয়ই নিয়ন্ত্রক সংস্থা যারা বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা আছে তাদেরও কাজ রয়েছে, এবং ব্যাংকগুলোর তাদের উচিত তাদের যে প্রোডাক্ট সেখানে আসলে আরও বহুমুখীকরণ করা দরকার। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।